প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল নিউজ বাংলার বিশেষ আয়োজন টকশো আগামী রাজনীতিতে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম উজ্জ্বল। আর পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে রয়েছেন এনসিপি শেরপুর জেলার একটক যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আলমগীর কবির মিথুন। আর আজকে আমাদের এই স্টুডিওতে আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে শুরুতেই আপনার অনুভূতি জানতে চাই। এনসিপিতে আপনার এই আগমনটাকে, আপনার এই একটা শুভ একটা কাজ আপনি শুরুতে পেয়েছেন। এনসিপি এখনো কমিটি হয় নাই, কিন্তু এর মধ্যেই আহ, দেশ গড়তে এনসিপির মাসব্যাপী একটি পদযাত্রা ছিল। সেই সুবাদে ইতিমধ্যে শেরপুর জেলায় 27শে জুলাই এনজিপির যে পদযাত্রা, সেই জি, পদযাত্রা আপনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এমনটাই আমরা শুনছি। সবাইকে নিয়ে। জি, জি, এই বিষয়ে আপনার মতামত। অ্যাকচুয়ালি এনসিপি তো মাত্র 3 মাসের একটা না, মানে সদ্যজাত আর কি শিশু। তো এই দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আহ, হ্যাঁ, ভাই যেটা বললেন অবশ্যই এটা আমাদের সবার জন্য একটা প্রাপ্তি, আমরা যারা এনসিপির জন্য কাজ করেছি। আর কোনো কাজই আসলে একা হয় না, এটার সাথে আমরা পুরা শেরপুর জেলার যারা এনসিপি কে ধারণ করেছিলাম, এনসিপি দলটা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের এলাকায় না আসার আগেই, কেন্দ্রীয় কমিটিটা ঘোষণার পরেই কিন্তু আমরা এনসিপি নামটা নিয়ে আমরা ইফতার মাহফিল, বিভিন্ন ছোটখাটো মিটিং টিটিং এগুলি স্থানীয়ভাবে লোকালি আমরা আয়োজন করা শুরু করি। তো যার কারণে এটা যেহেতু স্থানীয়ভাবে একটা জন্মের লগ্নের সাথে জড়িত, ব্যাপারটার একটা আনন্দ অনেকটা, বাচ্চা যখন মায়ের, মানে মায়ের কোলে যখন একটু ধীরে ধীরে বড় হয়, বাচ্চার হাসিটা যেমন লাগে, আমার ফিলিংসটা আসলে ওরকমই, বা আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা তাদের ফিলিংসটা ওরকমই আমি মনে করি। মিঠুন ভাই, একটু মানে আপনার যে প্রোগ্রামটা ইতিমধ্যে হলো 27শে জুলাই, সেই যে পদযাত্রা, এই যে কর্মসূচি, এই কর্মসূচি আসলে সফলতা এবং ব্যর্থতা, আমরা হয়তোবা গণমাধ্যম কর্মী হিসেবে আপনাদের সফলতাটাকে আমরা প্রাধান্য দিয়েছি, আপনার প্রোগ্রামটা অনেকটা সফল হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে আসলে শেরপুর জেলার এনসিবির, মানে আপনার পক্ষ থেকে এটুকু জানতে চাই, আসলে গ্রহণযোগ্যতা কতটুকু পেয়েছে বলে আপনি মনে করেন? আসলে গ্রহণযোগ্যতার প্রশ্নটা আমরা পরের ধাপে রাখতে চাচ্ছিলাম। আমরা যারা এটা নিয়ে কাজ করছি, আমাদের প্রথম যেটা ছিল মানুষের জড়তা কাটানো। একটা কথা আমি প্রায়ই বলতাম, তেলের মাথায় মানুষ তেল দেয়। তো সংগঠন করতে আসার পর আমরা যেহেতু মোটামুটি শেরপুর জেলা ছাড়া বাদ বাকি অঞ্চলে কোনো আন্দোলন হয় নাই, ফলে আমাদের কোনো কর্মী ছিল না। উম, তো ওখান থেকে আমাদের গুটি গুটি পায়ে যেভাবে আগাইতে হয়েছে, আমাদের দরকার ছিল মানুষের ভেতর থেকে এক ধরনের জড়তাটা কাটিয়ে দেওয়া। তো আশা করি এই যে এনসিপির প্রোগ্রামটিতে যে পরিমাণ লোক সমাগম হয়েছে, এটাতে পার্সোনালি আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেও এতটুকু বেশি আশা করি নাই, যেটা খোলামেলা আমার সহযোদ্ধারাও আশা করেনি। ইভেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা সেদিন এসেছিলেন, তারা অত্যন্ত আনন্দের সাথে বলে গেছেন সারা বাংলাদেশে তাদের যে প্রোগ্রাম, এর প্রথম যে 4-5টা একদম ফার্স্ট সারিতে আছে, এর ভিতরে শেরপুর জেলা ইনশাল্লাহ আম, এতটুকু প্রথম সারির জাঁকজমকপূর্ণ, দিকে। হ্যাঁ প্রথম সারিতে। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এটা শেরপুর জেলার মানুষ আমাদেরকে অন্তত মানে এটা ভোটের বিষয় না, এটা হলো ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ ঘটাইছে, বা আমাদের প্রতি যে একটা আন্তরিকতার প্রকাশ ঘটিয়েছে, এটাই আমাদের অনেক বড় একটা এগিয়ে যাওয়ার একটা পাত্র বলে এই মনে এই করি। ক্ষেত্রে আমি একটু আপনার কাছে জানতে চাই, অনেক সময় মাঠে ময়দানে, মানে আমরা ফেসবুকের কল্যাণেই দেখেছি যে আহ, যে মানুষের উপস্থিতি, আমরা আমাদের গণমাধ্যম কর্মীদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি যে হিউজ পরিমাণ জনসমাগম হয়েছে। জি, কিন্তু কেউ কেউ আবার মানে এটাকে আবার ভিন্ন ভাবে, মানে এটাকে উপস্থাপন করেছে যে এটা আসলে কারসাজি কিনা, এত মানুষ তো আসলে হবার কথা নয়। এটি আসলে আপনি কখনো এটা খেয়াল করেছেন কিনা? এরকম আলোচনা ইতিমধ্যে কিন্তু ফেসবুকে আমরা দেখেছি। জি, সোশ্যাল মিডিয়াতে আমিও খেয়াল করছি। আহ, একটু দর্শকদের উদ্দেশ্যে জানাই রাখি, যেহেতু আমার বড় ভাই, হ্যাঁ, উপস্থাপক, মানে আমি ওনার সামনে আসলে শুদ্ধ ভাষায়, বেশি অতিরিক্ত শুদ্ধ ভাষায় কথা বলতে পারতেছি না। আমরা তো এজ আমি একটু ইউজুয়ালি অ্যাজ কথা ইউজুয়াল বলি। থাকতে চাচ্ছি। তো ব্যাপারটা হলো ভাই, আহ,
আহ, এই প্রোগ্রামটাতে আপনার আমাদের একদম মঞ্চ থেকে শুরু করে নিউ মার্কেট মোড় পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আশপাশের অঞ্চল এরিয়াগুলিতেও আমাদের কিন্তু কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এটা আসলে পুরো এলাকাটা উপচে গিয়ে আরো নিগড়ে পড়ার মতো অবস্থা, আচ্ছা। এটুকু এটা সবাই দেখেছে। এখন এটাকে কেউ যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি বলা হয়, এটা হাস্যকর। জি, আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। একটু যদি আমি আপনার ব্যক্তিগত ভাবে আমি আপনাকে আজকে জানতে চাই যে বিগত সময় দেশে আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিটাকেই মানুষে বেশি দেখেছে। তো আহ, আমরা যতটুকু ফেসবুকে অনেক সময় দেখি যে আপনাকে নিয়ে বিভিন্ন সময় ট্রল হয় যে আপনি আওয়ামী পরিবারের বা অনেক আওয়ামী ঘরানার একজন লোক। তো আপনি আসলে আওয়ামী ঘরানার বিষয়টা বললেও এখন পর্যন্ত প্রুভলি আমরা দেখি নাই যে আওয়ামী লীগের কোনো সক্রিয় লিডার অথবা এই টাইপের আপনি কোনো মানে নেতৃত্ব দিয়েছেন। বিষয়টা যদি একটু বলতেন যে আসলে আপনি আওয়ামী লীগ বা বিএনপির রাজনীতি এত বছর আসলে মানুষের হৃদয় মনে ছিল, সেখান থেকে আপনি এনসিপি সদ্যজাত একটি সংগঠন বা রাজনৈতিক একটা দলের আবির্ভাব, এই দলকেই আপনি কেন বাছাই করে নিলেন, কেন আওয়ামী লীগ বা বিএনপি করেন না? আচ্ছা, সেটা হলো এটা এটা একদম খুব ধ্রুব সত্য কথা। আওয়ামী পরিবারের সন্তান আমি, এটা অবশ্য অনস্বীকার্য। কিন্তু তার আগে এখন কি আওয়ামী লীগ আছে? আমি তো মনে করি, পার্সোনালি আমি বিলিভ করি, তারা ডে বাই ডে গ্রাজুয়ালি তারা চেঞ্জ হচ্ছে, মাইন্ড সেট আপ চেঞ্জ হচ্ছে। তো আসলে দুনিয়ার নিয়মিত এটা, সবাই তো আসলে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম তো আসলে পৌত্তলিক ধর্মাবলম্বীদের ভেতর থেকে একটা পরিবার থেকে বেড়ে উঠা, সেখান থেকে ইসলাম ধর্মের উৎপত্তি ঘটাইছেন। তো আসলে জিহাদগুলি এভাবেই শুরু হয়। হয়তোবা এটা আমার একটা বলতে পারে জিহাদ, এবং যারা জিহাদ করতেছে, যেমন আপনি ভিপি নুরের কথা আপনি বলতে পারেন। ওনার একটু হিস্টোরি দেখেন, আমাদের প্রিয় নেতা আমাদের সার্জিস আলম ভাই থেকে শুরু করে বাংলাদেশে কে না আছে যে আর কি আওয়ামী লীগের একটা সময় করতে কেউ বাধ্য হয়েছে, কেউ হয়তো বা সামাজিক প্রথার একটা রীতির অংশ হিসেবে বন্ধু বান্ধব সোসাইটি মেনটেন করতে গিয়েও অনেক ক্ষেত্রে হয়। বাট আমি কিন্তু ততটুকু আসলে অংশগ্রহণ করি নাই, বা করার মতো আসলে আমি অতটুকু সময় আমি নালিতা বাড়িতেই ছিলাম না। হয়তো বা থাকলে আমি কোনো ভুল ত্রুটি করে ফেলতাম, কিন্তু তত আমি থাকি নাই। এবং আসার পর থেকে আমি যেটা করছিলাম, আমি কি শীত বদিউজ্জামান বাদশার রাজনীতিটার তার সাংগঠনিক কাজে আমি ওনাকে হেল্প করার চেষ্টা করছি আমার যতটুকু আছে। তরুণ ঐক্য পরিষদ নামে আমি একটা সংগঠন গড়ে সেটার মাধ্যমে ওনাকে আমি সার্ভ করার চেষ্টা করছি। বাট আমার যে স্লোগান ছিল সেটা ছিল, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, রাজনীতি যার যার নালিতাবাড়ি সবার। ইভেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার 2012 সালের 13 সালের 14 সালের দিকের ফেসবুকের টাইম লাইন ঘাটলে আপনারা দেখবেন আমার এই ধরনের স্লোগানের অনেক ব্যানার ফেস্টুন খুঁজে পাবেন। আমি কিন্তু কখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইসব লিখতাম না। আমি তখন থেকে আমি মানে স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠা হোক নালিতাবাড়ির মাটিতে, এই ব্যাপারটাকে আমি সবসময় এবং এই থিমটার উপরে বেস বেস করেই, যদিও আমার রিলেটিভ, বাট আমি ওনাকে সাপোর্টটা দিচ্ছি এই থিমটার উপর বেস করে, নট দল নট রিলেটিভ। আমরা যদি এনসিপির প্রশ্নেই যাই, এই আপনাদের যে 27শে জুলাই যে এনসিপির প্রোগ্রাম হলো সেখানে আমরা বিভিন্ন ভাবে আসলে এখন সোশিয়াল নেটওয়ার্কের জামানা, এই সময় আসলে সাধারণত চোখ এদিকে আটকে যায়। তো সেখানে আমরা অনেক সময় দেখেছি যে এই এনসিপির প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে আমরা অনেক সময় অন্যান্য রাজনৈতিক দলের যে বিষয়টা ঘটে যে তারা লোক সমাগম করতে ভাড়াটিয়া যে লোক ভাড়া করে নেওয়া, এরকম একটি কথা ইতোমধ্যে মানে আপনাদের ব্যাপারে উঠেছে। এই বিষয়টা কতটুকু সত্য যে আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদেরকে নিয়েছেন এবং ভাড়া করে মানুষকে এই এনসিপি প্রোগ্রামে আপনারা ইনভাইটেশন দিয়েছেন এবং তাদেরকে নিয়েছেন? এটা আসলে মানে আপনি কিভাবে মানে দেখছেন? এটা আসলে অনেকে মানে এত লোকের একটা গ্যাদারিং হবে, এটা মানুষ তো আসলে কল্পনা করে নাই। তার কারণে অনেক কিছুই আসলে জল্পনা কল্পনায় তো আসতেছে, বাট আমরা জানি এটা সম্পূর্ণরূপে ভালোবেসে। আর যতটুকু এখানে ডোনেশন সেটা স্বেচ্ছায়। এখন সাপোজ কথার কথা, আমাদের নিজস্ব ট্রাক আছে, এখন আমি আমার দলের জন্য আমি আমার ট্রাকগুলি ব্যবহার করছি, বা এটাকে এখন যদি আমি আমার দলকে ভালোবেসে আমি আমার দলের অংশ হিসেবে কাজে লাগাইছি। ওরকম যে অটো পারছে সে অটো নিয়ে আসছে। এখানে আমরা
অর্থের চাইতে আর কি যার যার লজিস্টিক সাপোর্ট গুলি আমরা ইউজ করার চেষ্টা করছি। কিন্তু এখানে একটা বিষয় আপনার জানতে চাই, এটা হচ্ছে যেহেতু আপনি ইতিমধ্যে একটা বিষয় কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার করেছেন যে আপনি হয়তোবা সক্রিয় আওয়ামী লীগের রাজনৈতিক কোনো নেতা ছিলেন না, আওয়ামী ঘরানার একটা মানুষ আপনি, আপনার জন্মলগ্ন থেকে। তো সেই ক্ষেত্রে অনেকেই মানে আমরা দেখি যে আপনাকে নিয়ে অনেক সময় ট্রোল করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এনসিপিতে আপনার আগমন, অথবা আবার আওয়ামী লীগের সমর্থকরা আবার আপনাকে নিয়ে এরকম ট্রল করছে যে আপনারা হচ্ছেন যে সুবিধাবাদী, মানে সুবিধাটাকে আপনারা যখন যেই সময়ে যে পরিবেশ সেই পরিবেশকে আপনার খাপ খাইয়ে মানে যেদিক থেকে মানে বৃষ্টি আসে সেদিকে আপনার ছাতা ধরে, মানে এই টাইপের একটা কথা কিন্তু মানে প্রচলিত আছে। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনি আসলে এইরকম মানে পোস্ট খেয়াল করেছেন কিনা ফেসবুকে? হ্যাঁ, এটা আসলে যে যারা নতুন প্রজন্ম, ওরা তো আসলে অনেক কিছু, নতুন প্রজন্ম বলতে আমাদের চাইতে যারা অনেক জুনিয়র, মোস্ট জুনিয়র, তারা সাধারণত আমি দেখছি, আমি তাদের এই রেঞ্জটা ফলো করে এটাই আমি পাইছি। কারণ আসলে আমার তো 41+ হচ্ছে। তো আমি আমার জীবনে আমি যতটুকু দেখছি, 1997 এর পর থেকে, স্পেশালি 1999 চকন ইউসুফ মার্ডার হয় নালিতাবাড়িতে, এরপর থেকে আমার পরিবার কখনোই কোনোদিন দল আসছে দল গেছে, বাট দে আর মানে কন্টিনিউয়াসলি তারা কিন্তু বিরোধী দলের ভূমিকাতেই ছিল। সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক আদার্স। সালাম মিনিস্টারের সময় আমরা পারিবারিকভাবে আমরা বিরোধী দলের ভূমিকাতেই ছিলাম। আওয়ামী লীগের সময়ও বিরোধী দলের ভূমিকাতেই ছিলাম। 2 বছরের মতো মনে হয় জাস্ট আমরা তাদের সাথে একটা একতাবদ্ধ ছিলাম, 1996 এর লাস্টে থেকে 8 পর্যন্ত। 1999 আমরা মতিয়া চৌধুরীকে আর আমরা করিনি। তো তখন থেকে আমরা ওনার সাথে আমাদের একটা ফিকশন, এবং সেভাবেই চলছে একদম শেষ অবধি। তো আওয়ামী লীগ তো নিজেরাই আমাদের পণ করে নেয়, আওয়ামী লীগ তো আমাদেরকে বলতো রাজাকার। হ্যাঁ, তারা তো এই বাজারে লিফলেট বিতরণ করছে, একটা ভুয়া রাজাকার, 71 রাজাকারের তালিকা নামে একটা ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে, ওখানে কি মুকিম হোসেন নামে একটা ব্যক্তির নামটা ফ্লুইড দিয়ে মুছে আর কি আমার দাদার নাম লেখা উল্টা প্রচারের চেষ্টা করছে। এখন এরাই আবার যদি কেউ বলে যে ওরা তো আওয়ামী লীগ করতো, এটাও আমরা এনজয় করি ব্যাপারটা, এদের অজ্ঞতা বা এদের না জানা ব্যাপারগুলো। আর 2 নম্বর কথা হলো বিএনপি হয়তো বা আমার জানা মতে আসলে এরা তো, ওনারা তো সবাই আমাকে অনেক ভালোবাসেন, আদর করেন। আমি যতদূর বুঝি, যারা আসলে পলিটিক্সটা র্যান্ডমলি করছেন, একটা এজ হয়ে গেছে, তারা আমার সম্পর্কে অবগত, এবং তারা অবশ্যই আমাকে অনেক স্নেহ করে। না, একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে কিছুদিন আগে রমজানে আমরা দেখেছি যে আপনি এনসিবি, তখন নাগরিক কমিটি ছিল, জি, তখনও রাজনৈতিক দল হয় নাই সম্ভবত, খুব বেশি আমার মনে পড়ছে যে সেই প্রোগ্রামে, ইফতার প্রোগ্রামে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো, তারা সবাই ইনভাইটেশন পেয়েছে। এবং শুধু তাই না, নালিতাবাড়ির অনেক সোশিয়াল নেটওয়ার্কিং এর সাথে যারা জড়িত, সামাজিক এবং হচ্ছে শিক্ষা, যারা হচ্ছে শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা শ্রেণী পেশার মানুষ, তারাও কিন্তু ইনভাইটেশন পেয়েছিল। এবং সেই অনুষ্ঠানে কিন্তু তারা ইফতারে কিন্তু আমি দেখেছিলাম যে এসছেন। জি, তো আসলে স্বাভাবিক অর্থে কিন্তু আপনাকে ওইভাবে গ্রহণ না করলে হয়তো বা সেই জি, প্রোগ্রামে সবাই অ্যানাউন্স হতো না, আমরা কিন্তু সেটাও দেখেছি। যে একটা বিষয় একটু বলি যে মানে যেহেতু সামনে নির্বাচন নিয়েই কিন্তু এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকেও আমরা দেখেছি যে নির্বাচনের ইস্যুতেই কিন্তু এক একজন এক এক রকমের ওয়ে কিন্তু মানে খুঁজে বেড়াচ্ছে। তো আমরা হচ্ছে যেহেতু মানে নির্বাচন সামনে রয়েছে, সেই নির্বাচন উপলক্ষে এনসিপি আসলে মানে কোন ভূমিকায় রয়েছে বর্তমানে? আপনি জেলার 1 নং যুগ্ম মুখ্য সমন্বয়ক, আপনার অবশ্যই মানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আপনার যোগাযোগ আছে। আসলে আপনি এটার ব্যাপারে কি জানেন বা কতটুকু মানে জানাতে পারেন আমাদের? আচ্ছা, প্রথমত আমি এক লাইনে প্রথম যে উত্তরটা দিতে চাচ্ছি, সেটা হলো প্রিয় দর্শকবৃন্দ, আহ, আমি কিন্তু কোনো নির্বাচন করার আমার ইচ্ছা বা এই ধরনের কোনো মেন্টাল আমরা সেই প্রশ্নেও টেন্ডেন্সি আসবো নিয়ে আমরা যাচ্ছি না। যে হ্যাঁ, আমরা সেই প্রশ্নেও আসবো। মূলত হলো এনসিপি, এই হাতে গড়া এই সংগঠনটা শেরপুর জেলাতে মাটিতে যেহেতু আমাদের দ্বারা প্রথম আসছে, আমরা এটাকে ছোট থেকে আস্তে আস্তে লালন পালন করা শুরু করছি। এটা উত্তর উত্তর বৃদ্ধিটাই হলো আমাদের প্রাপ্তি এবং আনন্দ। জি, যেমন আজকে আনন্দের কিন্তু একটা খোরাক, এই যে মানুষের একটা কি বলে ওখানে গণজমায়েত,
তাদের কাছে কিন্তু আমরা ভোট বা অন্য কোনো কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তোমরা একটু শোনো আমরা কি বলি। দেখছো তো অনেক দলই তো দেখা হয়েছে, এখন একটু শোনো না তো তরুণরা কি বলে, আচ্ছা, ভুল ত্রুটি হলে একটু ধরাই দাও। জি, আমরা আসলে বিশেষ করি আমরা বয়সে ছোট, আমরা অতি ক্ষুদ্র, দেখেন আমরা একটা চেঞ্জ আনার চেষ্টা করতেছি। আমরা কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে 7-8 মাস হয়ে যাচ্ছে আমি এনসিপি জাতীয় নাগরিক কমিটি নিয়ে কাজ করতেছি। আমি কখনো ওই 2-3টা মোটরসাইকেল নিয়ে কখনো রাস্তা দিয়ে চলি নাই, আমি মাথা নিচু করে চুপচাপ চলি। আজ পর্যন্ত কখনো আমি টিউন অফিস বলেন ইয়া বলেন, মানে যেটাকে তথাকথিত ট্র্যাডিশনাল কালচার, আমি কিন্তু এগুলি থেকে বের হয়ে আসার জন্য নিজেকে আগে ব্র্যান্ডিংটা তৈরি করার চেষ্টা করতেছি। হয়তো বা আমার এর জন্য একটু সময় লাগতেছে, বাট আমি চাচ্ছি ওই যে ইফতার মাহফিলের যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা যেন সর্বদা এই পরিবেশটা আমরা বজায় রাখতে পারি। আমি সবার ছোট, সবার দেখানো, সবার কাছে শিখতে চাই। আর সবার আগে দলকে গুছাইতে চাই, দলকে তো আগে কোনো দল তরুণ, কোনো দল আছে আপনার এখানে বালক, আমরা আসলে একেবারেই শিশু, একেবারেই শিশু। তাহলে আপনি যে বিষয়টা বলছিলেন, তবে তাহলে এক হ্যাঁ, কথায় আমরা সম্ভাবনাময়। আমরা এক কথাই তাহলে আপনার কাছে জানতে চাই, তাহলে এই যে এনসিপি, আপনি মিথুন এনসিপি, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এনসিপি কে নিয়ে আসলে বেসিক কোনো পরিকল্পনা আছে কিনা? ফার্স্ট অফ অল আপনার আমি কিন্তু কখনো এর আগে একবার কেন্দ্রে গেছিলাম, আমি খুব ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, হ্যাঁ, আমরা যেহেতু এটা সেভাবে আমাদের লোকালি। আমি কোনো কেন্দ্রীয় নেতার সাথে আমি এই পর্যন্ত দেখা করিনি, একমাত্র ওই যে আক্তার ভাই ছাড়া এর আগে আমার দেখা হয় নাই। আচ্ছা, আমি চাচ্ছিলাম যে ওনারা আমাকে কাজের মাধ্যমে আমাকে চিনুক। আমি তো এনসিপির পতাকাটা বহন করতেছি, তো ওনারা আমাকে কাজ দিয়ে চিনুক। এবং আল্লাহর রহমতে ওনাদের সাথে কিন্তু আমার ওই মঞ্চেই দেখা, ফার্স্ট টাইম। এর আগে খাবার টেবিলে জাস্ট, বাট আমার একটু জড়তা কাজ করছে, হ্যাঁ, হয় নাই আর কি, মানে আমি কথা বলতে পারিনি, বাট দে নোস এভরিথিং। তাদের কাছে তো সকল ধরনের বিভিন্ন সংস্থার রিপোর্ট আছে আমার, তাদের কাছে যে প্রত্যেকটা ফাইল যে তারা যে একদম খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ম্যান সম্পর্কে যে তাদের কাছে সব ডিটেলস আছে, এটা আমি মঞ্চে ওঠার কিছুক্ষণ পরে আমি টের পেয়ে গেলাম। মানে আচ্ছা, ওনারা সো জিনিয়াস, সো আচ্ছা, জিনিয়াস। তো তারা তো স্টাডি করেই আসছে। তো এবং তারা কিন্তু সেই ধরনের অ্যাটিটিউড করছে, ওনারা আমাকে যে ভালোবাসা সম্মান বা যা আর কি সাধারণত একটা রাজনৈতিক সংগঠনের পাবলিকলি যেভাবে আর কি করা প্রয়োজন মনে করা হয়, আসলে ওনারা সো ম্যাচিউর পলিটিক্যালি, আপনার কি জিনিয়াস। এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তাদের সাথে কথা হয়েছে কিনা হ্যাঁ, ব্যক্তিগত ভাবে? হ্যাঁ, সেখানে উনি, আপনার অবশ্যই একটা ভালো মুভমেন্ট থাকার কথা বা জি, স্মৃতি থাকার কথা সেই ব্যাপারে। ফার্স্ট টাইম আমি আসলে একটু সবাই যখন ফার্স্ট মঞ্চে এসে দাঁড়ালো, আমি পেছনে দাঁড়াইছি, আমার কথা হলো ওনারা আমাকে ডাকবে পরে আমি যাব। আচ্ছা, তো একটু পরেই আমার যে বিভাগীয় প্রধান আছেন উনি আসলেন, আবার সার্জিস ভাই, হ্যাঁ, আমরা উনি যেহেতু দেখেছি আমাদের মঞ্চে আপনাকে উত্তরাঞ্চলে। সার্ভিস হ্যাঁ, আমন্ত্রণ জানিয়েছে। রাইট। আমি আসলে ওনাদের কাছ থেকে অনেক মনের চাওয়ার থেকেও অনেক বেশি তাদের কাছ থেকে আমি ভালোবাসা বা রেসপন্স পাইছি, যেটা আমাকে আরো বেশি। ইভেন শুধু তাই না, আমি একটা জিনিস রাইট। লক্ষ্য করলাম যে আপনি যেহেতু এই, আমি যতটুকু জানি এই যে জুলাই পদযাত্রা 27শে জুলাই যে শেরপুরের এনসিবির আগমনে, সেই আগমনের ম্যানেজমেন্টে আপনি সমস্ত দায়িত্ব পালন করছেন। জি, ইভেন কি আসলে স্বাভাবিক অর্থেই আমরা অন্যান্য রাজনৈতিক মানে এরকম বড় একটা মঞ্চে সাধারণত দেখি যে নিজেকে ক্রেডিট নেওয়ার জন্য অথবা নিজেকে হাইলি একটু প্রচার প্রচারণার জন্য কিন্তু মাইকে কিন্তু সাধারণত যাওয়া হয়। আমরা কিন্তু আপনাকে সেভাবে পাই না, এবং আমরা অনেকক্ষণ ছিলাম যে আপনি অনেক সময় পিছনেই ছিলেন, সামনের কাতারে আপনাকে খুব জি, বেশি জি, পাইনি। জি, জি, জি। এবং আপনাকে যখন সার্জিস আলম রিপ্রেজেন্ট করা হলো যে এই আমরা শেরপুরে যারা এনসিবি তে আছে তাদেরকে পরিচয় করে দিই, সেখানে কিন্তু আপনার নামটা কিন্তু ঘোষণা করা হয়। ইভেন কি জি, আপনি চাইলেই সেখানে কিন্তু একটা লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, জি। কিন্তু আপনি কেন আসলে সেই সময়টা একেবারে সংক্ষিপ্ত ভাবে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করলেন? কেন আপনি কি আচ্ছা, আরো কিছু বলার ছিল কিনা, নাকি আসলে পরিবেশ কারণে আপনি সেদিন করেন নাই? অ্যাকচুয়ালি সাংগঠনিক রুলস অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম, সারা বাংলাদেশেই ওনাদের প্রোগ্রামগুলিতে মানে সেন্ট্রাল লিডার্সদের যে টিমটা, এই টিম এদের তো বক্তৃতা দিতে তো অনেক সময় লাগে। তো ওখানে খুব টাইট শিডিউল, তো যে কোনো একজনকে বক্তৃতা দিতে হবে জেলার পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবেই আমাদের লিখন ভাই, যিনি আমাদের জেলার প্রধান সমন্বয়কারী, দেখেন আমি তো একজন উপজেলাবাসী,
ভৌগোলিকভাবে আমি কিন্তু পিছিয়ে। হুম। তো সেখানে সবার ভালোবাসা নিয়ে আমাকে এগিয়ে যেতে হচ্ছে, ছাত্র জনতার ভালোবাসা, দলীয় ভালোবাসা। তো লিখন ভাই বক্তৃতা দিল, তো এখানে আসলে বক্তৃতার আর কোনো প্রয়োজন ছিল না, কিন্তু জনগণের মাঝখান থেকে আসলে যেভাবে হঠাৎ করে একটা মানে মিথুন ভাই বলে তারা আর কি চাইছে, এবং পাশাপাশি সেন্ট্রাল আমাকে আসলে হয়তোবা একটু ভালোবাসাটা মনে করছে বেশি দেওয়ার জন্য, এই কারণে হয়তোবা তারা মাইকটা আমার হাতে দিয়ে বলছে যে ভাই আপনি একটু কিছু বলেন। জি। তো আমি মানে আসলে কি বলবো, এত জনতার ভিতরে আসলে যতটুকু আমার বলার বা এসেনশিয়াল ভাবছি আমি ততটুকুই বলছি, 12 সেকেন্ডে শেষ করছি। আমরা কথা বলছি শেরপুর জেলা এনসিপির যে জেলার যিনি 1 নং যুগ্ম মুখ্য সমন্বয়ক, আমাদের নালিতাবাড়ির কৃতি সন্তান আলমগীর কবির মিথুন। আসলে তিনি পেশায় কিন্তু আসলে এই মানে রাজনৈতিক ইয়ার বাইরে কিন্তু তার একটা পেশা রয়েছে, তিনি আসলে ব্যবসায়ী হিসেবে সবাই চিনেন। তো মানে আমরা একটু মানে এই লাইভে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই, এবং আপনাদের অনেকেই কমেন্টস করছেন। সেই কমেন্টস গুলো কিছু কমেন্টস আমরা পড়ার চেষ্টা করব। আমাদের সাথে কমেন্টস করছেন আজ শামীম, লাভ রিয়েক্ট দিয়েছেন, আপনাকেও অনেক অনেক লাভ 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 লাভ। সারোয়ার হোসেন 5 আগস্ট উপলক্ষে নালিতাবাড়ি এনসিপি কমিটির উদ্যোগ কি আর সামনে কিভাবে কাজ করবে এটা মিথুন ভাই অবশ্যই বলবেন। এরপরে আরো বেশ কয়েকজন কমেন্টস করেছেন, একজনে বলেছেন শুভকামনা লিটন সরকার, আপনাকে ধন্যবাদ। মমিনুল হক মমিন ভাই, তাই নাকি ভাই, কথাটা হাঁচা নাকি, এটা কোন কথার ব্যাপারে বলছেন এটা আসলে ক্লিয়ার করেন নাই। আর একজন জিজ্ঞেস করেছেন এমডি আলম, লোক কয়জন গিয়েছিল নালিতাবাড়ি থেকে, সারা জীবন আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে এনসিপি হয়ে গেছে, সারা নালিতাবাড়িতে খুঁজলে 5 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে জনগণের মনে, এটি প্রশ্ন করেছেন এমডি আলম। এরপরে শফিক খান তিনি প্রশ্ন করেছেন, এই দেশে যদি কেউ চুরি করে সে ধরা না খাওয়া পর্যন্ত সে ভালো মানুষ হিসেবেই সমাজে পরিচিতি লাভ করে, যখন ধরা খায় তখনই সে চোর, তবে অপেক্ষায় রইলাম। এটা কোন অর্থে বলেছেন আসলে তিনি বিষয়টা ক্লিয়ার করবেন। আমরা চাই সকলের ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। পুলক রয় তিনি বলেছেন, একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রশ্ন মিথুন ভাইয়ের কাছে, ছাত্র আন্দোলন রাজপথে মিথুন ভাইয়ের ভূমিকা আহ, মিথুন ভাইয়ের ভূমিকা কেমন ছিল? এনসিপির শুরু থেকে এই পর্যন্ত নালিতাবাড়ির মানুষের জন্য কি কি করতে পেরেছে? আর এরপরে প্রশ্ন এমডি স্বপন তিনি বলেছেন, আপনার পরিবার তো আওয়ামী লীগের সুবিধা সবাই নিছে, 5 আগস্টের আগে আপনারা কবে বিরোধী দল পালন করলেন? আসলে এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে আমরা করেছি। তবে যে প্রশ্নটা এখানে পুলক রয় করেছেন যে ছাত্র আন্দোলনের রাজপথে মিথুন ভাইয়ের ভূমিকা কেমন ছিল, এনসিপি শুরু থেকে এই পর্যন্ত আহ এই নালিতাবাড়ির মানুষের জন্য কি করতে পেরেছে, এই বিষয়টা অবশ্য আপনি বলবেন। এর পাশাপাশি যে প্রশ্নটা ইতিমধ্যে আমরা শুরুতে একজন পেয়েছিলাম সারোয়ার হোসেন, তিনি একজন গণমাধ্যম কর্মী, 5 আগস্ট উপলক্ষে নালিতাবাড়ি এনসিপি কমিটির উদ্যোগে মানে কি কি প্ল্যান আছে আসলে? আচ্ছা 5 তারিখ তো অবশ্যই মানে যেহেতু বড় একটা মানে দিবস আছে, দিবস বলতে মানে যেহেতু 36 জুলাই জি। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা এটা একটা ইতিহাস হয়ে থাকবে, সেই অর্থে আর কি। যতদূর আজকে হালকা একটু কথা হচ্ছে, রাতের বেলা আর কি ফাইনাল হবে। আমরা যতদূর সম্ভব, আমরা 3 তারিখে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের একটা প্রোগ্রাম আছে। জাস্ট আমরা যারা নেতৃবৃন্দ আছি সমগ্র বাংলাদেশের জেলার নেতৃবৃন্দ যারা, শুধুমাত্র তারা সেদিন ওই প্রোগ্রামটাতে থাকবে। এরপরে হয়তো বা সেখানে যাওয়ার পরে আমাদের আরো কিছু নির্দেশনা আসবে। এটুকু আমি এই মুহূর্তে বলতে পারতেছি। আর প্রশ্নগুলি আমি সবগুলি উত্তর দিই। আর একটা প্রশ্ন ছিল যে ছাত্র জনতার আন্দোলনে আমার ভূমিকা, ভূমিকাটা কি আর ছিল? মানে জি। 5 তারিখের পরে নালিতাবাড়িতে আপনার ছাত্র জনতার আন্দোলনের সময় 18ই জুলাই ইত্যাদির অনুষ্ঠান হয়েছিল ইয়াতে, মধুটিলা। মধুটিলায়, আপনাদের যাদের মনে আছে। আহ, তখন থেকে আমার ফেসবুকের টাইমলাইন ঘাটলে আর কি আমার ভূমিকাগুলি আপনারা জানতে পারবেন। না জেনে আসলে ভুল বোঝাটা ঠিক না। আমি মনে করি আমার কারণ আমি তো আসলে লাঠি নিয়ে মারামারি করার, আহ, সবাই তো সবকিছু করবে না, কেউ অর্থ দিবে, কেউ ব্রেন দিবে, কেউ লেখালেখি করবে, কেউ পানির বোতল দিবে,
কেউ লাঠির বাড়ি দিবে। সবাই যদি লাঠির বাড়ি দেয় তাহলে ওইটার পিছনে পরিকল্পনা কারা করবে? আমরা মানে লাঠি হাতে নিই নেই, কিন্তু কলমটা জেনেছিলাম বা ফেসবুকে লেখালেখিটাই ওটা লাঠির চাইতে বেশি ছিল। থ্যাংক ইউ। ধন্যবাদ। পুলক রয় এবং সারোয়ার দুটি প্রশ্ন আমরা এখানে আপনার মাধ্যমে পেয়েছি। যেহেতু নির্বাচন নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম, এই নির্বাচন প্রসঙ্গে আসি। গণতন্ত্রের সৌন্দর্য হলো নির্বাচন, কিন্তু এনসিপি নির্বাচন চায় না কেন? এটা আসলে একটা ভুল ধারণা। আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ চাই। দেখেন, আমরা আজকে জুলাই গণ আন্দোলনের প্রয়োজনীয়তাটা কেন পড়লো বাংলাদেশে? 24-এর যে জুলাই গণ আন্দোলন, তাহলে বিগত 15 বছরে যে 16 বছরের শাসন শোষণ, এই জায়গায় বিএনপি, জামায়াত ইসলাম সহ বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল শত শত শহীদ হওয়ার পরেও ফেলাতে পারে নাই। তাহলে এই তরুণ প্রজন্মের এই হিরোসরা, এরা আহ, শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে, একটা ফ্যাসিস্টকে কেবল উপড়ে ফেলছে। এখন এই মুহূর্তে নির্বাচন হলে বলেন তো, তাহলে বিএনপির বিপক্ষে না হয় 5% আসন পাবে জামায়াত ইসলাম, বা অন্যান্য সব দল মিলে না হয় 7%। আমরা তো এখন কর্মী তৈরি করতে পারিনি, আমরা তো কেবল শুরু করছি 3 মান্থ অনলি। আমাদের এটা অনেক বড় অর্জন যে 3 মান্থের একটা দল, 3 মাস বয়সে একটা বাচ্চাকে দেখতে এত লোক গেছে। এটাই আমাদেরকে আগামীর দিনে এগিয়ে যাওয়ার স্পৃহা যোগাবে, এবং আপনাদের সমর্থন পেলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। এটা হলো ফিউচার। আর বর্তমান যা আছে বাংলাদেশে, এখানে আসলে নির্বাচন দেওয়ার মতো পরিবেশ বলতে কি, এখন নির্বাচন দেওয়া মানে 95%, ফ্র্যাঙ্কলি সেইং 95% বা 92% আপনার ধরেন বিএনপি সবগুলি আসন পেয়ে গেল। ওরা পাওয়ার পরে তো ওই শেখ হাসিনার যে পাওয়ার অফ অ্যাটর্নি ছিল, যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট করে যে কোনো কিছু পরিবর্তন করে ফেলা, ফার্স্ট রাইডিং এ ওরা যদি লিখে ফেলে যে বিএনপি আগামী 50 বছরের জন্য তার ক্ষমতা এক্সটেন্ড করে নিল, ঠিক আছে, এটা গ্রান্টেড। তো আমরা চাই না যে সংবিধানের এই ফাঁক ফোকর দিয়ে নতুন করে ফ্যাসিজমের উৎপত্তি হোক। তো এই বিষয়গুলি ঐক্যমত কমিশন কাজ করতেছে। আম, সরকার একটা জুলাই চার্টারে আসবে। এই ব্যাপারগুলি শেষ হলেই ইনশাল্লাহ নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে যাবে। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তার একটা বক্তব্য বলেছেন যে 300 আসনই এনসিপি তারা আসলে প্রার্থী থাকবেন এবং নির্বাচনে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সেই ক্ষেত্রে যদি আমরা শিবপুর 2 আসন, যেহেতু আপনার নালিতাবাড়িতে আপনার মাতৃভূমি, নালিতাবাড়ি নকলা একটা আসন, ইতিমধ্যে সেটা 144 থেকে কিন্তু আমরা গতকালকে দেখেছি সম্ভবত 143 আসন একটা ঘোষণা করা হয়েছে। তাহলে এই যে 143 আসনে আপনি কি আসলে এনসিপির রাজনীতি করবেন, না আপনি এই সংসদীয় আসনে আপনি আহ, যদি এনসিপি আপনাকে মনোনীত করে অথবা আপনি এনসিপি থেকে এই আসনে রাজনীতি নির্বাচন করবেন কিনা? দেখুন, দলীয় কোনো ধরনের মানে একটা সিদ্ধান্ত, সেটা হলো ভিন্ন। মানে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, সেটা ভিন্ন বিষয়। যে 300 আসনে ইলেকশন করতেই হবে, সেটা ভিন্ন বিষয়। বাট আমি নিজেকে পার্সোনালি মনে করি নাই নাই যে আমি একজন প্রার্থী। এটা আমি বিলং করি না। আমি সেই যোগ্যতাও আমি নিজের ভিতরে খুঁজে পাই না। আমি এই মুহূর্তে আমি প্রিপেয়ার্ড না। আহ, আমি মনে করি আমাদের ফুল কনসার্ন হওয়া দরকার আগামী 5 বছর দলকে তৃণমূল থেকে শক্তিশালী করে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা, এই জায়গায় ভালো ভালো মানুষ এবং শক্তপোক্ত লোকজনদেরকে নিয়ে যেন আমাদেরও মিছিল করার, মিটিং করার জনবল আমাদের রেডিমেড থাকে। এই বুঝতে পারছি। একটা বিষয় মানে একটু আগে আমরা মানে একটি টেলিভিশনে টক শোতে দেখছিলাম যে এনসিপি কে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা বলছে যে এনসিপি কি আসলে সরকারি দল নাকি বেসরকারি দল, মানে আসলে তারা কোন দল? তারা এই প্রশ্নটার মানে প্রসঙ্গত টেনেছে এটাই যে এনসিপি যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানেই পুলিশ প্রটোকল বা অনেক সাজোয়া যান তাদেরকে নিরাপত্তার বলে প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে আসলে প্রশ্ন করছে। দেখুন, এ ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত হলো, আসলে আমি দূর থেকে অবজারভেশনে বা আমার যা মতামত সেটা হলো, আসলে সবাইকেই এই সাপোর্টগুলি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরাই পায়। বাট তাদের ব্যাপারগুলি আসলে আলোচনায় আসে না, কারণ তারা তো আসলে সিনিয়র বা ওই ধরনের, আমরা অভ্যস্ত ট্র্যাডিশনালি। বাট আমরা যেহেতু ইয়াং, আমি নিজে জানি যে আমাকে যেমন যারা আমাকে খোঁজ খবর রাখেন বা ওয়েল উইশার্স, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের জন্য সেম ওয়েল উইশার্স আছেন, এবং সেম তাদের নিরাপত্তা, তাদের সার্বিক ব্যাপারে একটা রাষ্ট্রযন্ত্র সহযোগিতা করে থাকে। সেটা হয়তো বা আমাদেরটা শুধু চোখে পড়ে আপনাদের সাথে, এই আর কি।
আহ, আবার এরই সাথে সাথে আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে এনসিপির এত বড় বড় প্রোগ্রাম হচ্ছে সারা বাংলাদেশে। ইভেন কি যখন ঢাকায় তারা একটা বড় প্রোগ্রাম হাতে নিয়েছিল তখন এই প্রশ্নটা উঠেছিল যে এনসিপি সদ্যজাত একটা রাজনৈতিক দল, এত টাকা ব্যয়ে প্রোগ্রাম হচ্ছে, এর আয়ের উৎস কি আসলে? এই আয়ের উৎস নিয়ে বেশ কয়েকজন নেতাও কিন্তু ইতিমধ্যে বক্তৃতা দিয়েছে, আপনিও হয়তো বা কিছু বলবেন আসলে এনসিপির এই মানে এত বড় বড় প্রোগ্রাম করার ক্ষেত্রে এর আয়ের উৎসটা আসলে? দেখুন, আমরা শেরপুর জেলা এনসিপি 30 জনের কমিটি। তো এখানে আমার জানা মতো বেশ কয়েকজন নামকরা ব্যবসায়ীরাও ওনারাও কিন্তু মানে স্বেচ্ছায় ফান্ডিং করতে চাচ্ছিল, বাট আমরা কিন্তু নিই নি। হুম। আমরা সমালোচনাকে এড়াতে আমরা এগুলি থেকে দূরে থাকছি, কারণ আমাদের আসলে যে লজিস্টিক সাপোর্ট গুলি দরকার, এরকম আমার মনে হয় প্রতি জেলায় একজন করে আমার মতো ছোটখাটো একটা ক্ষুদ্র ব্যবসায়ীও যদি এনসিপির কর্মী হিসেবে থাকে, ততটুকু দিয়ে ছোট দল ছোট ভাবেই তো আমরা তুলি। আচ্ছা। আর মানুষ তো ভালোবাসে, বেশে যার যার সিএনজি ভাড়া দিয়ে গিয়েছে। আচ্ছা। এখনো তো কেউ ফেস হয়ে ট্রাকে উঠে লাফালাফি করে এখনো যাওয়ার মতো দল এনসিপি এখনো হয়ে উঠে নাই, একটু সময় লাগবে। বাট তবু আমরা যতটুকু পারছি, এটাই আমাদের অর্জন, ফার্স্ট টাইম। এনসিপি নতুন বন্দোবস্ত নিয়ে কথা বলছে যে এটা আসলে বাংলাদেশের জন্য কি কি পরিবর্তন হবে, আর এর পাশাপাশি নতুন বন্দোবস্তের মাধ্যমে মানে বাংলাদেশে আপামর সাধারণ যে জনতা মানে এদেরকে আসলে বাড়তি কোনো সুযোগ সুবিধা তারা পাবে কিনা? প্রথমত এনসিপি বিশ্বাস করে আপনার পূর্ণ পূর্ণ গণতন্ত্র, আপনার বৈষম্যমুক্ত একটা সমাজ ব্যবস্থা, মানবিক মর্যাদা থাকবে সবার ভিতরে, আহ, নাগরিক অধিকারগুলি সবগুলি, রাইটস গুলি সব সময় এই ব্যাপারে আমরা সজাগ থাকবো, বিধায় আমাদের নাম হলো ন্যাশনাল সিটিজেন পার্টি। আর দ্বিতীয়ত আমরা যে পরিবর্তনটা আনতে চাচ্ছি সেটা হলো তরুণ প্রজন্মই তো হলো ভবিষ্যতের আশার আলো। সিনিয়ররা তো এক সময় অকেজো হবে, এটা প্রাকৃতিক নিয়মই, আমরাও এক সময় অকেজো হবো। তাহলে আমাদেরকে প্রিপেয়ার না করলে যুগের পর যুগ কিন্তু ভেবে আসলে চলতে পারে না। একটা সিস্টেমেটিক চেঞ্জ আমরা চাচ্ছি, আমরা সবকিছুতেই চেঞ্জ চাচ্ছি, আমরা ইনোভেশন চাচ্ছি, আমরা গ্লোবাল ওয়ার্ল্ড বা গ্লোবাল ভিলেজ তৈরি করতে চাই। আমরা বাংলাদেশকে আসলে এশিয়ার মহাদেশের একটা নির্দিষ্ট একটা কোণে কারো বগলের নিচে আমরা আটকে রাখতে চাই না, আমরা এটাকে উন্মুক্তভাবে তুলে ধরতে চাই। আমাদের ম্যান পাওয়ার আছে প্রচুর, জনগোষ্ঠী, এর ভিতরে কেউ লেবার সোর্স তো আছে, আবার স্কিল্ড ওয়ার্কার আছে। আমরা তো ঘরে বসে ইনকাম করতে পারতেছি, কেউ আবার যে ইনকাম করতেছে। তো এই যে রেমিটেন্স যোদ্ধা যেভাবেই হোক না কেন, এটা একটা ব্যাপার আমাদের খুব কনসার্ন। আর একটা ব্যাপার হলো আমাদের যেটা যেমন গার্মেন্টস অ্যাক্সেসরি, এই দুইটাই তো আমাদের সোর্স অফ ইনকাম। তো এগুলির সাথে আমরা ব্যালেন্স করে আমরা এক্সপেন্ডিচার আমরা ঠিক করতে চাই। আমরা চাই না যে জনগণের একটি টাকাও মানে নেতা খেতা মানে এই ধরনের যে বিভিন্ন যে ধাপ ধাপ আছে, ইন্টারমিডিয়ারিরা যেন তাদের পকেটে ভরতে না পারে, সরাসরি যেন ভুক্তভোগীর হাতে চলে যায়। তাহলে এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এই যে বর্তমান যে রাজনৈতিক মানে ব্যবস্থায় সাধারণ জনগণের যে মানে আস্থা সেটা কি মানে এনসিপি ফেরাতে পারবে কিনা? আহ, আমি আশাবাদী। এনসিপিতে আসলে আমাদের যারা একদম টপ লিডার, ওনারা সো জিনিয়াস এবং ওনারা সো ম্যাচিউর, নট অনলি জিনিয়াস বাট অলসো ম্যাচিউর। সো পলিটিক্যালি যেহেতু ওনারা ম্যাচিউর, আই বিলিভ এটা পসিবল। যদিও প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ছোটখাটো দুই একটা ভুলে ভরা ছারপোকা সব জায়গায় প্রবেশ করে, ওটুকু মেনে নেওয়ার সক্ষমতা আমাদের থাকলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার আশাবাদী আমরা। যেহেতু আপনি নালিতাবাড়ি ও শেরপুরের সন্তান, একটু শেরপুর নিয়ে কথা বলতে চাই শিওর। যে শেরপুর জেলার নেতৃত্ব থেকে কিভাবে আপনি এই এনসিপি তে এই জেলাকে অনুকরণ করতে চান, অথবা আপনি কেন্দ্রে কিভাবে নিজেকে উপস্থাপন করতে চান? আসলে আমি ওই একটু আগেই বললাম, আমার নেক্সট 5 ইয়ার্স এর আমার প্ল্যানিং হলো আহ, হোল্ড শেরপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড স্পেশালি আমার কনসার্ন হলো নালিতাবাড়ি প্লাস নকলা যতটুকু পারা যায়। আসলে ইলেকশন করাটা আমার কোনো মুখ্য উদ্দেশ্য না। এখান থেকে এসে ভালো ভালো লোকজন এসে নির্বাচন করুক, এনসিপি করুক, প্রয়োজনে যোগ্য থাকলে তাকেই আমরা ভোটের মাধ্যমে আমরা তাকে, যেমন ধরেন আমি যে এই যে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলাম, এটা কিন্তু নির্বাচনের মাধ্যমে হয়েছিল। আচ্ছা। এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া 18 ভোটের ভিতরে আমি 15 ভোট পাইয়া আহ, হিউজ একটা ভোট জি। পেয়েছে। তো এটা আমার জন্য একটা এরকম আর কি, আমরা গণতান্ত্রিক চর্চাটা আমরা ভিতরে করতে চাই। আচ্ছা, মিথুন ভাই একটু যদি আমরা মানে
আমাদের লাইভটাও একবারে শেষ পর্যায়ে, জি। কিন্তু মানে যেহেতু আমরা শেরপুরের সন্তান, শেরপুরকে নিয়ে আমরা কথা বলতে চাই যে আমাদের এই বিগত সময়ে শেরপুরে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখান থেকে এমপি হয়েছেন, কেউ কেউ মন্ত্রিত্ব করেছেন। তো সব মিলিয়ে এই শেরপুরের উন্নয়নে মানে অপার সুযোগ বা সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের এই শেরপুরের, বিশেষ করে শেরপুর জেলা এবং নালিতাবাড়ী নকলা উপজেলা, এই মানে জেলাটা অনেকটা অবহেলিত। আর এখন পর্যন্ত আমরা এই এলাকায় আসলে দৃশ্যমান যে উন্নয়ন বা এই মানে মানুষকে দেখানোর জন্য অথবা বাংলাদেশে বলার মতো মানে এরকম কোনো উন্নয়ন কিন্তু আমরা দেখছি না। আমি যদি একেবারে ডিরেক্টলি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনি যেহেতু এনসিপি কে ওন করেন, এনসিপির একটা মানে সারা বাংলাদেশে কিছু করার মতো এবিলিটি আমি মনে করি আছে। যেহেতু মানে এই এনসিপিতে যে সকল মানে নেতৃবৃন্দ আছে তারা ম্যাক্সিমামই আন্দোলনের সাথে জড়িত, এবং তারা এই 5ই মানে আগস্ট যে মানে ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটেছে সেখানে তাদের ভূমিকা অনবদ্য। তো সেহেতু তাদের হাতেও মানে এরকম মানে সুযোগ সুবিধা বা তারা আসলে সরকারের সাথে সমন্বয় করে হোক বা রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা হোক, এই মানে নালিতাবাড়ির সন্তান হিসেবে আপনি এনসিপির মাধ্যমে এই এলাকার যে মানে উন্নয়নগুলো এখনো মানে দেখা হয়নি, সেটা আপনার মাধ্যমে আসলে জি। কতটুকু আমরা আশা করতে পারি? আহ, আসলে নালিতাবাড়ী শেরপুর জেলাটাই সর্বোপরি অনেক পিছিয়ে। আমরা কখনো স্থানীয় নেতৃত্ব পাই নাই, এটা একটা সমস্যা ছিল। আর 2 নম্বর, সবাই আসলে ঢাকা যায় বসে থাকে ফ্ল্যাটে। আচ্ছা। আমরা প্রথমত এই ব্যাপারটার একটা চেঞ্জ চাই। এলাকাতে অবস্থান করে এলাকার মানুষের ভালোবাসাটাই হলো, এদের জন্য কাজ করাটাকেই বড় কনসার্ন রাখতে হবে যিনি আসুক। আর 2 নম্বর কথা, আমাদের নাহিদ ইসলাম ভাই, উনি, আপনারা খেয়াল করছেন কিনা মিডিয়া, আপনারা যারা ওটা কভার হ্যাঁ, করছেন, আমরা খেয়াল করেছি ওনার উনি বক্তব্য। কিন্তু আমাকে পিঠে মানে ইয়া দিয়ে, আহ, উনি আমাকে বলছেন ইজ সো প্লিজড। তো তারা যে প্লিজড হয়েছে, তারা কিন্তু এটা কল্পনা করে নাই যে শেরপুরে আসলে এত বেশি লোক হবে। বিকজ গোপালগঞ্জ, শেরপুরের ফাইলটা তো আমরা জানি যে এখানে একটু মোর দেন নিম্ন নিম্ন পিপুল। হ্যাঁ, মধ্যবিত্ত হ্যাঁ, হ্যাঁ। একটু বেশি। তো সেখানে এত সুন্দর একটা প্রোগ্রাম উইদাউট এনি ঝামেলা টামেলা ছাড়া, হ্যাঁ, এবং এত সুন্দর সবার ভিতরে যে স্বতঃস্ফূর্ততা, এটা তাদেরকে বিমোহিত করছে। এবং এটাই আমাদের অর্জন যে তাদের কাছে যায় এখন কোন কিছু শেরপুরের জন্য চাওয়া বা বলা। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ উনি রেল লাইনের কথা বলছেন এবং বেশ কিছু ব্যাপারে উনি ওনার কনসার্ন জানান দিচ্ছেন। অবশ্যই এগুলি আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করব। ইতিমধ্যে এনসিপি কে নিয়ে আপনিও জানেন যে এনসিপি সাম্প্রতিক সময়ে কিছু মানে বিতর্কিত ঘটনা ঘটেছে। এনসিপি কে অনেকেই ব্যবহার করেছে, মানে আমরা যেরকম মানে মোবাইল ফোনের একটা হচ্ছে ইউজ, আর মোবাইল ফোনের হচ্ছে মিস ইউজ। তো যারা হচ্ছে এই টাইপের কাজ করছে, যারা এনসিপির ছায়া তুলে এসে বিভিন্ন রকমের অপকর্ম করছে, অথবা সব বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃস্থানীয়, ওখান থেকে অনেকেই তাদের হচ্ছে ফেসটাকে নেতৃবৃন্দদেরকে নিয়ে অনেক সময় এরকম মানে দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। এই ক্ষেত্রে আসলে আপনার মানে কনসার্ন? এই ব্যাপারে শুধু আমার না, আমাদের কেন্দ্রের ফুল কনসার্ন আছে। বিধায় আপনারা খেয়াল করছেন শেরপুরের যেদিন প্রোগ্রাম হয় তার পর দিনই আমাদের উত্তরাঞ্চলের যিনি প্রধান সমন্বয়কারী আমাদের সার্জিস আলম ভাই, উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কেন্দ্রীয় কমিটি। কমিটি বাদ বাকি সকল কমিটি স্থগিত, হ্যাঁ। বাতিল করে দিচ্ছেন। তো এটা ঠিক। আমাদের একটা সময় কিন্তু সব বেকার যুবক ছেলেরা ছিল। আমরা কেবল এখানে করছি, দলের জন্য আমরা কাজ করতেছি। তো বেকার যখন থাকে, আসলে সবাই তো ভাই আসলে ওই আপনার চেয়ারটাকে আপনি কিভাবে আপনি ইউটিলাইজ করবেন বা চেয়ারটাকে আপনি কতটা ওয়েটফুল রাখবেন, এটা কিন্তু নেতার ব্যক্তিত্বের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আহ, যেমন আমাদের অনেক জায়গায় ফেল করে, ওখানে নেতৃত্বের একটা সমস্যা থাকে, হয়তো বা নেতৃত্বটা সঠিক জায়গায় না যাওয়ার কারণে উনি হয়তো বা যদি এখন আমি যদি যাই এখন বালু খাইতে, আমাকে কি তাহলে কেউ মূল্যায়ন করবে? মানে আহ, আমি যত ছোটই হই না কেন, আমার কিন্তু প্রোটোকল অনুযায়ী আমাকে আসলে শ্রদ্ধেয় আমাদের আমাদের মানে আরেকটা দলের প্রধানের আহ, ওই ইয়াটা আমাকে অন্তত চেষ্টা করতে হবে। আমি পারবো না, আমি যাব না। বাট আমি যদি যাই বালু খাইতে, আমি যদি যাই ওই ইয়া খাইতে, এরকম ব্যাপারগুলি থেকে আমরা দলকে ক্লিন করার জন্য আমাদের দলের সেন্ট্রাল থেকে কাজ চলতেছে। এবং যুব উইং, আমাদের উইং গুলি সবগুলি গঠনের কাজ চলতেছে, সবাইকে বয়স অনুযায়ী সেপারেট করে আস্তে আস্তে
সেগমেন্টেশন করা হচ্ছে। ধন্যবাদ আলমগীর কবির মিথুন ভাই। আমরা আসলে আমাদের লাইভটি একেবারে শেষ পর্যায়ে, তবে শেষ করার আগে আমাদের অনেক দর্শক শ্রোতা আমাদের লাইভে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। মনির মনির তিনি লিখেছেন, গ্লোবাল নিউজকে আন্তরিক ধন্যবাদ আলমগীর কবির ভাইকে আনার জন্য। আসলে ওনাকেও ধন্যবাদ জানাই। আর শফিক খান আবারও প্রশ্ন করেছেন, এনসিপি নামক কিংস পার্টি তৈরি করছে যারা এবং উপদেষ্টা পরিষদে আছে যারা, কয়েকজন ভিপি নুরুল হক নুরুর তৈরি করা গণ অধিকার পরিষদ থেকে আসা, হাজার হাজার নেতা তৈরি করার কারিগরগণ গণ অধিকার পরিষদ। আর গণ অধিকার পরিষদ বাংলাদেশে একমাত্র দল। আসলে অনেক লম্বা একটি লেখা তিনি লিখেছেন, আমরা বুঝতে পেরেছি তিনি আসলে এটা বিষয়ে ইতিমধ্যে সাংগঠনিকভাবে তিনি আসলে এটি আহ, বলার চেষ্টা করেছেন। আর মনির জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে টকশোতে ডাকেন, অনেক কথা ছিল আন্দোলনের, বলবো ভেতরে অনেক কষ্ট, দেশ স্বাধীন করে বৈষম্যের শিকার আমি একমাত্র নালিতাবাড়ি সন্তান, সেই মনির সবার কাছে বৈষম্যের শিকার। আসলে আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমরা চাই যে আপনার মাধ্যমে আমরা হয়তোবা আপনার মনের ভিতরে যে কথাগুলো, সেই কথাগুলো আমরা কখনো প্রকাশ করবো। আহ, এরপরে জি, কিছু প্রিয় বলতে পারেন। ভাই মনিকে আমার সংগ্রামী সালাম জানাচ্ছি। ভাই আমি আসলে হয়তোবা আপনাকে ওইভাবে কেয়ার করতে পারি নাই, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। তবে জনগণ সবার উদ্দেশ্যে আমি জানাতে চাই, আমাদের সরকার কিন্তু ওনাদের জন্য একটা ফান্ডিং করেছেন। আর ব্যক্তিগতভাবে আমি আসলে যতটুকু পারি আপনার পাশে থাকার চেষ্টা করবো ভাই। মনির ভাই অবশ্যই মিথুন ভাই আপনার ব্যাপারটি ভিন্নভাবে দেখেছে, ধন্যবাদ মিথুন ভাইকে। এমডি সুহেল রানা শুভকামনা মিথুন ভাইয়ের জন্য, এগিয়ে যান, আপনাকে শুভকামনা জানিয়েছে। এমডি এম এ মঞ্জুরুল হাসান, দোয়া রইল মিথুনের জন্য, আমাদের প্রিয় বড় ভাই সাংবাদিক। আপনি যদি ক্ষমতা যান তাহলে কি পরিবর্তন আনতে পারেন নালিতাবাড়ির জন্য, এমডি কাউসান এটা আপনাকে প্রশ্ন করেছেন। আরো অনেকে প্রশ্ন করেছেন, অনেকেই কমেন্টস করেছেন, সবাইকে আসলেও মানে অনেক অনেক ধন্যবাদ জানাই। মিথুন ভাই, যেহেতু শেষ একটি প্রশ্ন আমরা দিলাম, নালিতাবাড়ির জন্য কি করতে চান? নালিতাবাড়ির জন্য হয়তোবা আপনি এনসিপি তে আজকে আছেন, দুদিন পরে এনসিপি থাকবে না, অথবা আপনার প্রেক্ষাপটে আপনিই থাকবেন না, এমনও তো হতে পারে যে আপনার যে মত সেই মতের সাথে এনসিপি নেই। আপনি জি ইতিমধ্যে, আমি যতটুকু জানি যে আপনি যেভাবে বাংলাদেশকে শেরপুরকে রিপ্রেজেন্ট করতে চান, অথবা আপনার মত এবং পথ যদি আপনার এনসিপির সাথে মিলে তাহলেই আপনি সেখানে থাকবেন। এটাও আমি একসময় আপনার সাথে হয়তো বা খোঁজ গল্প করার সময় জি আপনি আমাকে বিষয়টা খেয়াল করছেন কিনা, যে আমি এরকম একটা কথা মানে আপনার কাছ থেকে শুনেছিলাম। তো সেটা যদি হয়, আপনি এনসিপি তেও নয়, বড় কোনো রাজনৈতিক ইয়েতে নয়, কিন্তু আপনি এনসিপি তে আছেন বা থাকবেন, ভবিষ্যতে হয়তো বা একটা সুযোগ সুবিধা থাকতে পারে, না নিতে পারি যেন কি করতে চান। প্রথম কথা হলো, আমি কারো কোনো উপকার করতে না পারলেও আমার দ্বারা যেন একটা ব্যক্তিরও কখনোই অপকার না হয়, এই ব্যাপারে আমি হাইলি কনসার্ন। আমি আসলে একজন বলছে যে ক্ষমতা পেলে কি করে, ভাই আমরা ক্ষমতাতেই আছি, বুঝতে বুঝতে পারেন না তো। আমি ভাই এভাবেই থাকতে চাই আপনাদের মাঝেই, আমি পালাতে চাই না। আমি আপনাদের ভাই হয়ে এই দেশের মানুষ হিসেবে আপনাদের পাশে আমি আজীবন থাকতে চাই, যে দলই ক্ষমতায় আসুক না কেন, সবার মাঝে ভালোবাসা নিয়ে থাকবার মিথুন চাই। ভাই, একেবারে ব্যক্তিগত একটা বিষয় আপনার কাছে আমি উপস্থাপন করতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই। জি আমরা দেখেছিলাম যে জাতীয় নাগরিক কমিটি, সেই কমিটিতে যখন নালিতাবাড়িতে আপনি যখন শুরু লগ্নে আহ, একেবারে মানে হাঁটি হাঁটি পা পা করে হাঁটছেন, আপনার একজন চলা সঙ্গী জুবায়ের আহমেদ, জি তার কথা একটু বলতে চাই, তিনি কেমন আছেন, এবং অবশ্যই তার ব্যাপারে আপনার যে একটা মানে আহ, ভেতরে যে একটা মানে লালিত মানে একটা বন্ধুত্ব সুলভ মানে বিষয়, সেটি অবশ্যই অনেকেই জানেন, সেই বিষয়ে আপনার একটু মতামত জানতে চাই। দেখুন আসলে আহ, এটা আহ, আসলে হয়তো ইমোশনাল হয়ে যাবে। বন্ধু আর পরিবার, এই দুইটা ব্যাপার, যখন আমি আসলে জুবায়ের যেমন আমার বিপদের সারথি, সে একা আমার সাথে পতাকাটা নিয়ে কিন্তু হারছে, যেখানে অন্য আমার আমার ফ্রেন্ড সার্কেল কিন্তু বিশাল বড় আমাদের, বাট তারা কিন্তু আমার সাথে নাই, এখনো নাই। বাট তারা কিন্তু সাইলেন্ট, তারা আমার বিরোধিতা না, কিন্তু তারা কিন্তু আসতেও পারতেছে না নানাবিধ কারণে, আমিও বুঝতে পারতেছি যে কোথায় কোথায় ব্যারিয়ার গুলি আছে। তো আমি অপেক্ষা, আমি জানি তারা আসবে। আহ, আমার পরিবারও আমি জানি এক সময় তারাও ঝাঁপায় আসবে। বাট
এই যে সবাইকে ছাড়া যখন একা পথ চলা, সেখানে একার সাথে জুবায়েরের সঙ্গ আমাকে এত বড় একটা বিশাল মাঠে কাজ করার জন্য একা হাঁটার শক্তি যোগাইছে, যার আপনাকে কৃতজ্ঞতা বললে আসলে ছোট হয়ে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যন্ত আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কিভাবে মনে করেন যে এনসিপি বর্তমান যে রাজনীতির বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে? তারা মানে ভিন্ন ধারার, ভিন্ন চিন্তা, সংস্কার সব মিলিয়ে তারা বাংলাদেশকে অন্য পর্যায়ে নিয়ে যাবে, কিভাবে ভাবছেন? দেখুন, এনসিপি রাজনৈতিক সংগঠনটার মূল ইয়া ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের গড়ে ওঠা। তো আন্দোলন থেকে গড়ে ওঠা একটা সংগঠন, এটা বিপ্লবীদের সংগঠন। আমরা তাদেরকে অলওয়েজ স্যালুট করি, এবং তারাই আমাদের প্রাণ শক্তি। তারা সর্বদাই আমাদের মাথার উপরে। কিন্তু রাজনৈতিক সংগঠন চালানোর ক্ষেত্রে আমরা যে ব্যাপারগুলি কাজ করতে যেয়ে আমরা যখন লক্ষ্য করলাম, এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুধাবন করছেন যে আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমাদের কিছু সিস্টেম, আমাদের চেঞ্জ আনতে হচ্ছে। যেহেতু আমরা মধ্যপন্থী দল, আমরা বামও না ডানও না, আমরা কোনো দিকে আমরা ঘেঁষা না। হ্যাঁ, বলতে পারেন আমরা ইসলামিক দলদের সাথেও আমরা যেমন সুন্দর সম্পর্কময়, আমরা বিএনপির সাথেও সুন্দর সম্পর্কময়। এবং যদি কখনো এই যে যারা, আমরা তো আসলে এখন আওয়ামী লীগ চ্যাপ্টার ইজ ক্লোজড, আমরা এটা মনে করি আওয়ামী লীগ চ্যাপ্টার ইজ ক্লোজড, বাট একটা বড় একটা নাগরিক সমাজ, যারা এই দেশেরই নাগরিক, এই দেশেরই সিটিজেন, তারা তো ক্লোজ না। তো ওনারা ওনাদের হয়তোবা ওনারা আসবেন আসবেন, কোথাও না কোথাও যাবেন। তো ওনাদের একটা অংশ আমাদের কাছেও আসবেন ইনশাল্লাহ। আমরা বিলিভ করি সবাইকে নিয়ে আমরা সেই সমান ভালোবাসাটা দিয়ে আমরা, এবং সবার কাছে শিখে শিখে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আলমগীর কবির মিথুন ভাইকে আপনাদের স্টোরিতে আসার জন্য। আশা করছি যে আপনার মাধ্যমে জনমনে অনেক ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলো উঠে এসেছে এবং আপনার মাধ্যমেই অনেকগুলো মানে কথা আমরা জানতে পারলাম। সব মিলিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আপনাকেও ভাই, প্রিয় আমাকে দর্শক, সুযোগ আমরা করে দেওয়ার জন্য। আজকে গ্লোবাল নিউজ বাংলার বিশেষ আয়োজন টক শো আগামী রাজনীতিতে কথা বলছিলাম। আমাদের সাথে ছিলেন শেরপুর জেলার ১ নং যুগ্ম মুখ্য সমন্বয়ক আলমগীর কবির মিথুন, জাতীয় নাগরিক পার্টি, এবং আমাদের ক্যামেরায় ছিলেন মারুফ আহমেদ। আমাদের সাথে আরো যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এবং সেই সাথে আমাদের এই লাইভটি যারা দেখেছেন কাছে কিংবা দূরে, দেশে প্রবাসে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইভটি এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।